স্বাগত বাংলাদেশে এখনই আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনছিলেন আপনারা সরাসরি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বিটিভি সৌজন্যে। 2 দিনের বাংলাদেশ সফরে বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশে নরেন্দ্র মোদী এসেছিলেন, শুধু রাজনীতি নয়, এই সফরকে ঘিরে রয়েছে অর্থনৈতিক হিসাব নিকাশও। আর এসব নিয়ে আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান এবং ডেইলি অবজারভারের সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি আমার প্রশ্নগুলোতে আসলে পরে আসব। আমি শুরুতেই স্যার আপনার কাছে যেটা জানতে চাইবো, বক্তব্য শুনছিলাম আমরা, আপনি খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। মোদির এই বক্তব্য থেকে আপনি কোন বিষয়গুলো আসলে হাইলাইট করবেন? আমি তার বক্তৃতাটা খুব অনুপ্রেরণায় ভরা ছিল এবং খুবই অ্যাট্রাকটিভ স্পিচ যাকে বলে, ইমপ্রম্পটু, কোনো প্রস্তুতি ছিল বলে মনে হয়, যদিও তার সাথে কিছু কাগজ ছিল, কিন্তু বেশিরভাগ সময় নিজে তুলে ধরেছেন। আমি তার বক্তৃতা শুনতে শুনতে আমার মনে হয়েছিল ঠিক অনেকটা ওবামা যখন কয়েক মাস আগে ভারত সফরে এসেছিল তখনও কিন্তু ঠিক একই ধাঁচে অনেকটা ওবামার বক্তৃতার সাথে তার কথাগুলো মিলে যায়। তিনি নতুন প্রজন্মের কথা বললেন, তিনি বাংলাদেশের স্বপ্নের দিকগুলোর কথা বললেন, ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক যে রয়েছে, স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, বাংলাদেশের মানুষ কিভাবে যুদ্ধ করেছে, প্রত্যেকটা কথাই কিন্তু অনেক সময় নিয়ে বলেছেন। ওনার যে নির্ধারিত সময় সেটাও আসলে পার হয়ে গিয়েছিল। অনুপ্রেরণায় ভরা। আর অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমি মনে হয় আমি প্রায় নিশ্চিত হয়ে এটুকু বলতে পারি যে অতীতে আমরা যখন যেমন দেখেছি যে ভারতের কথা আর কাজে দূরত্ব, আমার মনে হয় সেটা অনেক কমে আসবে। মোদি কিন্তু অনেক স্পষ্টভাষী এবং আমার মনে হয় সে আমলাতন্ত্রকে আরো ডাইনামিক করার তার একটা ইচ্ছা আছে, চেষ্টা থাকে। এবং তার বক্তৃতায় তিনি যেভাবে বাংলাদেশকে তুলে ধরলেন, এতে বোঝা যায় যে তিনি বাংলাদেশকে সত্যিকারের একটা মিত্র হিসাবে দেখছেন। হ্যাঁ, দক্ষিণ এশিয়ায় সার্কের উদ্ভব ঘটিয়েছে বাংলাদেশ। আমার মনে হয় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের বর্তমান সম্পর্ক যে এই ব্যবস্থাতেই আরো সুপ্রতিষ্ঠিত হতে পারে, এটা মোদি নিশ্চিত। অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকারকে তিনি একসেপ্ট করছেন যে এদের মাধ্যমেই ভারত বাংলাদেশ সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে। সৈয়দ বদরুল হাসান, আপনার কাছে আমার একই প্রশ্ন যে কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয়েছে যে মোটামুটি উনি সব বিষয়ই টাচ করেছেন, অনেকক্ষণ সময় নিয়ে বলেছেন, কোন বিষয়গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং মনে হয়েছে? আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ লেগেছে যে তিনি অবশ্যই একটা ভালো বক্তা, ভালো নেতা বলতে যা বোঝায়, অরেটর যেটা বলি, খুব ভালো বক্তৃতা করে গেলেন। এবং তার চেয়ে বড় বিষয় হলো তিনি যে বাংলাদেশের কথা বললেন, বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি, বোঝাই যাচ্ছে একটা ভালো নেতা, রাষ্ট্রনেতা, রাষ্ট্রনায়ক যা করা উচিত, একটা বিদেশে যাওয়ার, অন্য একটা দেশে যাওয়ার আগে যে দেশে যাচ্ছেন ওই দেশের ইতিহাস সম্বন্ধে পড়াশোনা করা, ব্রিফিং তিনি একদম সুন্দরভাবে করেছেন। আর তিনি যে আমাদের এখানে যে এলেন, আমরা অনেকগুলো চুক্তি সই হয়েছে, 22টা চুক্তি সই হয়েছে, তারপরও আবার কতগুলো যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, স্থল সীমা চুক্তি যেটা, সেটাও ফর্মালি চালু হয়ে গেল। কিন্তু তারপর যে তিস্তা চুক্তি, তিনি আমরা ওই প্রসঙ্গগুলোতে আসবো যে কি কি চুক্তি হয়েছে এবং কোনগুলো হয়নি। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করছি। একটা বিরতি নিয়ে ফিরছি 50 সেকেন্ডের মাঝেই। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। সৈয়দ বদরুল হাসান, যেটা বলছিলেন আপনি, আমার প্রশ্ন হলো যে সীমান্ত বিরোধ এবং ছিটমহল সমস্যার সমাধান এখন একেবারেই হয়ে গেছে। এই 2 দিনের সফরে বাংলাদেশের সঙ্গে অনেকগুলো চুক্তি হয়েছে, প্রোটোকল হয়েছে, সমঝোতা স্মারক হয়েছে, সম্মতিপত্র কিছু নবায়ন হয়েছে। বাংলাদেশের জন্য প্রাপ্তি যদি আপনি বলেন, কোনগুলোকে পিক করবেন আপনি? প্রাপ্তি এখন ওই আপনার ট্যানজিবল, ইনট্যানজিবল, যে তিনি যে আশ্বাসটা দিয়ে গেলেন, যেমন আমরা যদি তিস্তার কথাই ভাবি, কেন এখন 2011 সালে যখন মনমোহন সিং এসেছিলেন, মমতা ব্যানার্জি আসেননি, তখন আমরা একটু হতাশ হয়েছিলাম, এই কয়েকটা বছর হতাশায় ভুগেছি। এবং যখন আপনার মনে আছে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন,
তখনও আমাদের মধ্যে এই দেশে একটা শঙ্কা ছিল, একটা ভয় ছিল যে তিনি যে ধরনের রাজনীতি করেছেন এবং যে ধরনের বক্তব্য দিয়েছেন তার ফলে তাদের যে পররাষ্ট্রনীতি কি হবে এই নিয়ে একটা আমাদের দুশ্চিন্তা ছিল। এখন দেখা গেল তিনি কিন্তু ঠিক উল্টোটা যাচ্ছেন, তিনি ভারতকে পৃথিবীর সামনে তুলে ধরছেন, এক কথায় ইংরেজিতে যেটা বলে সেলিং ইন্ডিয়া, ও সেই নীতির একটা অংশ হিসেবেই তিনি বাংলাদেশে এসেছেন। আবার একই সাথে এটাও স্বীকার করে নিতে হবে যাতে বাংলাদেশ যে একটি গুরুত্বপূর্ণ একটা প্রতিবেশী রাষ্ট্র, এই সমস্যার সমাধান করতে হবে, তিনিই করেছেন। এবং এই যে LBA ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যেটা বলি, মনমোহন সিং এটা করার কথা ছিল, আগের সরকারের কথা, অন্য সরকারের কথা ছিল, তিনি এটা করতে পেরেছেন যেহেতু তার বিশাল একটা উপস্থিতি আছে ভারতীয় রাজনীতির, লোকসভাতে, রাজ্যসভাতে বলে তিনি এসেছেন। তো এখন তিস্তার ব্যাপারে যে তিনি এখন আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন, এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, অনেকেই কিন্তু আশা করেছেন যে কিছু একটা হয়ে যাবে, কিন্তু আবার অনেক এমন আছে যে এটা বাস্তবসম্মত চিন্তা না, এখানে এখন কিছু হবে না, হয়তো ভবিষ্যতে হবে। যেমন সোনারগাঁও হোটেলে দুজন মিলিত হয়েছেন, তো সেটাও যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ভারতীয় প্রধানমন্ত্রী দিল্লি থেকে এসেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতা থেকে এসেছেন, স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় এসে মিলিত হয়েছেন। তো নিশ্চয়ই তাদের দুজনের মধ্যে কোনো কথা হয়েছে, একটা সমঝোতা হয়েছে, এবং সেটার ভিত্তিতে তিনি হয়তো আশ্বাস দিয়েছেন যে পাবলিকলি কোনো কিছু যাতে কোনো এম্বারাসমেন্ট না হয়। জি, বুঝতে পেরেছি। এম শাহাদুজ্জামান, যেটা আপনার কাছে প্রশ্ন, যে কানেক্টিভিটি বা দুই দেশের যে সংযোগ, সেটার উপর, দুই দেশের আঞ্চলিক সংযোগের উপর নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দুজনেই বেশ গুরুত্ব দিয়েছে এবং এটা নিয়ে বেশ কিছু কথাও বলেছে। বাংলাদেশের 2 সমুদ্র বন্দর ভারতকে দেওয়ার বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশের রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামো নিয়ে যে ধরনের কথা বিশেষজ্ঞরা বলেন, আপনারা বলেন, সেই অবস্থায় এই চুক্তিগুলো, কানেক্টিভিটির যে চুক্তিগুলো, সেগুলো কতটা কার্যকর হবে, এটা আপনার কাছে বিস্তারিত শুনবো আমি, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে এসে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। এম শাহাদুজ্জামান, বিরতির আগে যেটা জানতে চেয়েছিলাম যে কানেক্টিভিটির বিষয়টা, যেটা নিয়ে এবার অনেক বেশি আলোচনা হয়েছে, অনেকগুলো চুক্তি হয়েছে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে বাংলাদেশের যে ধরনের অবকাঠামো, তাতে এই চুক্তিগুলো কিভাবে, এটা আসলে আদৌ কোনো লাভ হবে কিনা আপনার কাছে জানতে চাই। আগে আমরা যখন অনেকটা সমালোচকের দৃষ্টিতে চিন্তা করতাম, তখন মনে হতো যে কানেক্টিভিটি, অর্থাৎ আগে ট্রানজিট বলা হতো, তখন এটাকে অনেকাংশেই আমরা বেশ সাসপিশিয়াস, সন্দেহের চোখে দেখেছি। এবং এমনকি এটাও বলা হয়েছে যে আমরাও চিন্তা করেছিলাম, আমি যেহেতু একজন নিরাপত্তা বিশারদ হিসাবেও নিজেকে দেখি, যে চীনের বিরুদ্ধে হয়তো বাংলাদেশের ভিতর দিয়ে ভারত হয়তো অস্ত্র নিয়ে যাবে বা তার ট্রুপস মুভমেন্ট করবে, এই জন্যেই কানেক্টিভিটি চাচ্ছে, এই ধরনের একটা সন্দেহ আগে ছিল। কিন্তু এখন অনেকাংশেই মনে হয় যেন ওই সন্দেহটা অমূলক। কেননা এখন আমরা যদি দেখি আশেপাশের দেশগুলো এত বেশি কমিউনিকেশন নেটওয়ার্ক ডেভেলপ করে গিয়েছে, আর বাংলাদেশের লোকেশনটা এমন যে ভারত, উত্তর পূর্ব ভারতে যাবে, আমাদের ভেতরের কিছু কিছু রোড নেটওয়ার্ক বা পানির রাস্তা ব্যবহার করবে, এটা অত্যন্ত স্বাভাবিক প্রাকৃতিক একটা বাস্তবতা। এখন আমরা আমাদের ভেতরে অনেকে সমালোচনা করে বলে যে এতে তো ভারত লাভবান হচ্ছে, আমরা কি পাচ্ছি? আমরা যা পাচ্ছি তা কিন্তু সুদূর প্রসারী। আমরা প্রথমত, ভারত যেহেতু এই রোড নেটওয়ার্ক করছে, আন্তর্জাতিক সংস্থাগুলোতে ভারত বাংলাদেশকে তখন নিজের স্বার্থেই সমর্থন দেবে যে রোড নেটওয়ার্কগুলো আরও বেশি স্প্রেড আউট হোক। তারপরে যে পদ্মা ব্রিজ আমরা করছি, শোনা যায় যে ভারত নাকি এই ধারণাকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে। এরকম আমাদের রোড নেটওয়ার্কগুলো, রিভার নেটওয়ার্কগুলোতে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে যখন আমরা ভারতকে জড়াতে পারি। কেননা এই যে আমাদের সমুদ্র বন্দরগুলোর কথা যদি চিন্তা করেন, আমরা এখন ধরেন অ্যাম্বিশাস থটস থাকতে পারে যে চীন ব্যবহার করবে, হ্যাঁ, কিন্তু মূলত কিন্তু রিজিওনাল পার্সপেক্টিভে চিন্তা করলে ভারতই সবচেয়ে বেশি আমাদের উপর নির্ভরশীল হবে। মাসুলের বিষয়টা যখন আসে, যে উপযুক্ত মাসুল আদায়ের বিষয়টা, সেটা থেকে বাংলাদেশ লাভবান অবশ্যই। এটা তো আমাদের উপর নির্ভর করছে। আমাদের যারা নেগোশিয়েট করবে তাদেরকে বার্গেন করতে হবে, তাদেরকে প্রচুর পড়াশোনা করে আন্তর্জাতিক যে প্রক্রিয়াটা কাজ করে সেগুলো তুলে ধরতে হবে। ভারত কিন্তু অতীতে বেশ কিছু ক্ষেত্রে আমাদের রিভার রুটস ব্যবহার করেছে এবং নিয়মিত মাসুল কিন্তু তারা দিয়েছে।
এমন না যে দেয়নি, যার ফলে রিভার ড্রেজিং করা সম্ভব হয়েছে। এখন ধরেন কোস্টাল যে ট্রাফিক শুরু হচ্ছে, সেটার একটা বড় সিগনিফিকেন্স রয়েছে, কেননা এমনিতে আমাদের সমুদ্রের ভাগাভাগি হয়ে গিয়েছে। আগে এটা একটা কমপ্লিকেশন ছিল, এখন ভাগাভাগি হওয়াতে সরাসরি কোস্টাল যে ট্রাফিক এটা বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। এবং আমাদের যে বেশ কয়েকটা সমুদ্র বন্দর প্রতিষ্ঠা করার প্ল্যানস রয়েছে, সেগুলোর ব্যাপারে ভারত এখন অনেক আগ্রহ দেখাচ্ছে তার স্বার্থে এবং আমাদের স্বার্থে। এবং এটা কি স্পিলওভার এফেক্টও হয়, যদি ভারত আমাদের উপর আমাদের রাস্তা ব্যবহার করা নির্ভরশীলতা বাড়িয়ে দেয়, তখন কিন্তু আমরা আঞ্চলিক ক্ষেত্রে অন্যান্য এক্সট্রা রিজিওনাল পাওয়ার্স তাদের আকর্ষণ আরো বেড়ে যাবে। যেমন ধরেন চীন হয়তো আমাদের পথগুলো ব্যবহার করতে আরো আগ্রহী হবে। যে প্রসঙ্গটা উনিও বলছিলেন যে নিরাপত্তার বিষয়টা আসলে একটু শুরুতে বলছিলেন সংশয় থেকেই যায়, আপনার কি মনে হয় যে কিভাবে এটা আসলে অ্যাড্রেস করা উচিত, যে নিরাপত্তা যেন ঠিক থাকে, সেটার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কানেক্টিভিটির কারণে, জি কানেক্টিভিটি। আমার মনে হয় আমরা স্যার যেটা বললেন যে এখন তো পৃথিবী অনেক ক্ষেত্রে বদলে গেছে। এখন যে নিরাপত্তার তো এখন একটা কালেকটিভ ব্যাপার, আমরা একা আমার নিরাপত্তা আমি দিতে পারবো না, এটা সবাইকে মিলে একটু করতে হবে। যেমন একটা যদি উদাহরণ দিই, আমরা যদি যে দক্ষিণ কোরিয়ার কথা ভাবি, উত্তর কোরিয়ার কথা ভাবি, নর্থ কোরিয়া যেটা, ওরা একদম আলাদাভাবে থাকছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের নিয়ে পৃথিবী এত মাথা ব্যথা নেই, তাদের দেশে কি হচ্ছে। তো আমরা ওইভাবে, যেহেতু আমরা এই অঞ্চলের একটা বড় অংশ, তো নিরাপত্তা বলতে গেলে যেই সড়ক কাঠামো তৈরি হচ্ছে, এর মধ্যে যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে, এটা মনে করার কোনো কারণ নেই। এটা আজকাল আন্তর্জাতিক ইউরোপে তো তাই হচ্ছে, ফ্রি মুভমেন্ট হচ্ছে, নর্থ আমেরিকাতে হচ্ছে, সাউথ আমেরিকাতে হচ্ছে, আমরা এখানে পিছনে থাকবো কেন? যেমন আবার আইসোলেশন যেটা বলি, আলাদা তো আমরা থাকতে পারি না। কোনো এক সময় যেমন আপনার মনে আছে, আমাদের তো অবশ্যই মনে আছে যে বহু বছর ধরে প্রায় 1949 সাল থেকে 1971 সাল পর্যন্ত চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র দূরে রেখেছে, কিন্তু এবং জাতিসংঘে প্রবেশ করতে দেয়নি। তারা করলো তো। এখন তো দেখা যায় চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক, আবার রাইভালরিও আছে, প্রতিযোগিতাও আছে। তো আমাদেরও ওইভাবে দেখতে, আর যে ছোট আমরা রাষ্ট্র, আপনার আয়তনে আমরা ছোট রাষ্ট্র হতে পারি, কিন্তু মন মানসিকতায় ওই ছোট রাষ্ট্র, মানে ছোট মানসিকতার পরিচয় দেওয়া আমার মনে ঠিক হবে না। জি, আমি একটু বাণিজ্য বৈষম্য যেটা, সেটা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি বিষয়টা সম্পর্কে জানেন এবং যে বিপুল বাণিজ্য ঘাটতি, এটার জন্য যা কিছু করা সম্ভব তিনি করবেন। এই প্রসঙ্গে আপনার কাছে শুনবো একটা বিরতি থেকে এসে যে আসলে তার এই আশ্বাসে আমাদের আশ্বস্ত হওয়ার মতো কিছু আছে কিনা। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একটু পরেই। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। এম শাহাদুজ্জামান, যেটা বিরতির আগে জানতে চেয়েছিলাম যে বাণিজ্য বৈষম্য বিষয়ে উনি বলেছেন যে উনি বিষয়গুলো জানেন এবং বাংলাদেশের সঙ্গে যে বিপুল বাণিজ্য ঘাটতি সেটা কমানোর জন্য যা করা সম্ভব উনি করবেন। এই আশ্বাসের পর কি আসলে বাংলাদেশের খুশি হওয়ার অবকাশ আছে কিনা? অ্যাকচুয়ালি রিয়ালিস্টিক্যালি স্পিকিং, বাণিজ্য ঘাটতির প্রশ্নটা যখন আমরা আলোচনা করি, এটা ঘাটতি যে চলে যাবে এটা কখনো সম্ভব না, কারণ অ্যাসিমেট্রি। ইন্ডিয়া অনেক বড়, আমরা অনেক ছোট। চায়নার সাথেও বাণিজ্য ঘাটতি রয়েছে, আরো বেশি, যেটা অনেক বেশি। এখন যেটা প্রাইম মিনিস্টার মোদী বললেন তার স্পিচে, যে ইনক্রিজিংলি ইন্ডিয়া বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াবে এবং তার ফলে এমপ্লয়মেন্ট জেনারেটেড হবে এবং আস্তে আস্তে এর বাণিজ্য ঘাটতিটা কমতে থাকবে। এটা একটা আশাপ্রদ। কিন্তু আমার মনে হয় ইন্ডিয়া, যেমন উনি সোলার এনার্জির কথাও বললেন, এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সোলার এনার্জি রিনিউয়েবল, আর প্লাস ইন্ডিয়ার সবচেয়ে ভালো টেকনোলজি আছে, আমাদের জন্য সুটেবল। আমার মনে হয় বাণিজ্য ঘাটতির কথা ওইভাবে চিন্তা না করে, যেটা আমরা চিন্তা করতে পারি কিভাবে আমাদের কোল বেসড এনার্জি সেক্টরকে ডেভেলপ করা যায় ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে। আমাদের বিশাল কয়লার মজুদ পড়ে আছে, অথচ এই যে এগ্রিমেন্ট হয়েছে ওই আদভানি গ্রুপের সাথে, সেখানে দেখা যাচ্ছে যে গ্যাস বেসড এনার্জি প্রজেক্ট করেছে। এখন আমাদের নিজেদের ইন্ডাস্ট্রির জন্যই যথেষ্ট গ্যাস নাই, আর তাছাড়া সমুদ্রে এক্সপ্লোরেশন হয়নি তেমন। আমাদের গ্যাসের ভবিষ্যৎ কি একেবারেই আনসার্টেন। সেই অবস্থায় এই এনার্জি ইন্ডাস্ট্রি কোল বেসড হওয়া উচিত ছিল। সেই দিক দিয়ে আমার মনে হয় রিনেগোশিয়েট করাটা প্রয়োজন হবে। আর
এমনিতে বাণিজ্য ঘাটতি কমার সম্ভাবনা হয়তো বাড়বে যদি, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, এই যাতায়াতের মাত্রা বেড়ে যায়। তখন আমাদের ইনভেস্টার্সরা নর্থ ইস্টে আরো বেশি ইনভলভড হবে, আরো আমাদের জিনিস আরো বিক্রি করা সম্ভব হবে, এবং সেই দিক থেকে চিন্তা করলে হয়তো কিছুটা হলেও। জি, সৈয়দ বদরুল হাসান, আপনার কাছে মোদির এই বাংলাদেশ সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এটার গুরুত্ব কতটুকু সেটা শুনবো। তার আগে আমার একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে হবে। একটা বিরতি নিয়ে ফিরছি 1 মিনিট পরে। দর্শক স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আপনারা জানেন যে 2 দিনের সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে যাচ্ছেন। তিনি এই মুহূর্তে বিমানবন্দরে যাচ্ছেন, সেখানে আছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, আপনার কাছে জানতে চাইবো যে নরেন্দ্র মোদীর গাড়ি বহর কি বিমানবন্দরে পৌঁছেছে কিনা এবং আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নরেন্দ্র মোদী বিমানবন্দরে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি এই বিমানবন্দরের লাল গালিচা ধরে বিমানের দিকে ধীরে ধীরে আসছেন, আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় বায়ুসেনার এই বিমানটিতে করে তিনি চলে যাবেন ভারতের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে তাকে বিদায় জানাবেন। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে মন্ত্রী পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নরেন্দ্র মোদীকে এখন বিদায় জানাবেন তারা। নরেন্দ্র মোদী ধীর পায়ে এগিয়ে আসছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে রয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি বিমানবন্দরে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিমানবন্দরে পৌঁছেছেন। তারা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে কিছুক্ষণ কথা বলেছেন এবং তার পরপরই এখানে এসে এখন তারা চলে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তাকে কিছুক্ষণের মধ্যে এখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে। সেই আয়োজনটি আমরা দেখতে পাচ্ছি। এখন বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান এবং সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে করমর্দন করছেন নরেন্দ্র মোদী এবং তিনি এর মধ্য দিয়ে বিদায় নিচ্ছেন। প্রায় 35 ঘন্টার তার বাংলাদেশ সফর শেষ হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে 2 দিনের এই সফরে নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে 19টি চুক্তি এবং আরও কিছু প্রোটোকল সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন এবং এর মধ্য দিয়ে 2 অঞ্চলের মধ্যে যোগাযোগ যেমন বাড়বে, তেমনি বাণিজ্য ঘাটতি বাংলাদেশের অনেক কমবে এবং 2 অঞ্চলের মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে এবং বাংলাদেশের 54টি অভিন্ন যে নদীর আছে সেই নদীর পানি বন্টন নিয়েও তাদের বৈঠকে আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে এই বৈঠকের মধ্য দিয়ে 2 অঞ্চলের মধ্যে অমীমাংসিত যে সমস্যাগুলি ছিল তার অনেক কিছুতেই বরফ গলছে এবং সবচেয়ে বড় স্থল সীমান্ত চুক্তি, যেটি ছিটমহল বিনিময়ের জন্য দীর্ঘদিনের দাবি ছিল, সেই স্থল সীমান্ত চুক্তির দলিলও হস্তান্তর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী এগিয়ে যাচ্ছেন বিমানের দিকে এবং বিমান পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এগিয়ে দিয়ে আসছেন এবং নরেন্দ্র মোদীর এই 2 দিনের সফরের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 19টি দেশ সফর করেছেন এবং তার পরপরই বাংলাদেশে এলেন এবং এই সফরের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী তার নামে যেই কথাগুলি প্রচলিত আছে ক্যারিসমেটিক লিডার, তার অনেক কিছুই আমরা এর মধ্যে দিয়ে দেখেছি। তার প্রত্যেকটি বক্তৃতাই ছিল বেশ আকর্ষণীয় এবং চমকপ্রদ। কিছুক্ষণ আগে তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যে বক্তব্য দিয়েছেন, তার আগে বঙ্গভবনে যে বক্তব্য দিয়েছেন, তার মধ্য দিয়েই তার এই অঞ্চলের প্রতি, এই অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত হয়েছে। এই অঞ্চলকে সন্ত্রাসবাদ মুক্ত করার ঘোষণা এসেছে নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের বক্তব্যেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত যে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল, সেই সমর্থনের ধারাবাহিকতায় ভারতের যারা বন্ধু প্রতিম ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, তাদেরকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বাংলাদেশ সম্মাননা আজকে দেয়া হয়েছে, সেটি নরেন্দ্র মোদী গ্রহণ করেছেন। তিনি এখন বিমানের একেবারে এই উঁচু সিঁড়িতে উঠে গেছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি বিমানে ঢুকে যাবেন। তিনি হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন এবং বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসা শুভেচ্ছাও জানাচ্ছেন। তাই 2 দিনের সফর শেষে চলে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আমরা দেখতে পেলাম যে তিনি বিমানের মধ্যে এইমাত্র ঢুকে গেলেন এবং এর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী 2 দিনের সফর শেষ হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় দিয়ে আবার ফিরে যাচ্ছেন, তার সঙ্গে তার নিরাপত্তা কর্মীরা রয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর এই 2 দিনের সফর শেষ হলো। এই 2 দিনের সফরের মধ্য দিয়ে বাংলাদেশের স্থল সীমান্ত চুক্তি, যেটি
ছিটমহল বিনিময়ের জন্য ছিটমহলবাসীর প্রায় 6 দশকেরও বেশি সময়ের বঞ্চনার অবসান ঘটলো। এখন এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করার জন্য কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে তাদের জীবনমান উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সবকিছু করা হবে। আমরা দেখতে পেলাম যে নরেন্দ্র মোদীর 35 ঘন্টার সফর শেষ হলো। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক মাত্রায় উন্নীত হয়েছে বলে দুই দেশের। দর্শক, আপনারা দেখছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফর শেষে তার নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরে এসে অতিথিদের সাথে আরো কথা বলবো, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আপনার কাছে বিরতির আগে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে নরেন্দ্র মোদীর এই সফরটা কিভাবে প্রভাব ফেলবে? এখন তো মোদী সাহেব তো অনেক সময় নিয়ে নিয়েছে, এখন না সফর আমাদের জন্য ফলপ্রসূ এই জন্য হয়েছে। আমরা খুব সংক্ষেপে বললে দেখা যাচ্ছে যে আমাদের সরকার তো আছেই, মোদীকে নিয়ে এসছেন এখানে, এবং অন্যান্য যে রাজনৈতিক দল এমনকি বিএনপি, জামাতে ইসলামী পর্যন্ত মোদীর সফরটাকে তারা ওয়েলকাম করেছে। তো তাতে বোঝা যাচ্ছে যে এই সফরটাতে সবাই আশাবাদী, যে তার সফরটা আশাব্যঞ্জক, একটা ভালো কিছু হবে। তো আমাদের মধ্যে এক ধরনের আমাদের দেশের ভিতরে মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই বিষয়ে যে এক হয়েছে, তারপর ধরে নিতে হবে ভবিষ্যতে আমাদের। খালেদা জিয়ার সাথে উনি দেখা করেছেন এবং খালেদা জিয়াকে বলেছেন যে ভারত মৌলবাদে বিশ্বাসী নয়। এই বিষয়ে কি মনে হয়, কেন এই ধরনের? না, এটা ভালো, মোদী এই কথা বলেছেন, তিনি মানে এটা থেকে উনি কোনো মেসেজ দিতে চেয়েছেন কিনা? অবশ্যই মেসেজ দিয়েছেন যে মৌলবাদে আমরা বিশ্বাস, ভারত বিশ্বাস করে না, অতএব ভারত সাথে এটাও আশা করে যে তার প্রতিবেশী রাষ্ট্র যেগুলো আছে তারা এই কাজ করবে। আপনার মন্তব্যটা শুনতে চাইবো, বিশেষ করে জাতীয় নিরাপত্তায় ভারতের আওয়ামী লীগ সরকারের উপর যে আস্থা, বিএনপির সাথে সেই আস্থার সম্পর্ক তৈরি করা সম্ভব কিনা? না, আমার মনে হয় না। ভারত প্রথম থেকেই কিন্তু তার পজিশন ক্লিয়ার করে দিয়েছে। আওয়ামী লীগের সাথে কংগ্রেস গভর্নমেন্ট যখন ছিল, তাদের একটা আস্থার সম্পর্ক ছিল, বিশ্বাসের সম্পর্ক, যেটা বিএনপির সাথে ছিল না এবং রাজনীতি হয়ে ওঠা সম্ভবও না। বিএনপির সবচেয়ে মহা ভুল ছিল ইলেকশনে না যাওয়া, এবং এর মূল্য তাদের দিতে হচ্ছে। শেষ পর্যন্ত ওই যে কমেডি অফ এরার্স বলবো নাকি অন্য কোনো শব্দ, আই ডোন্ট নো, কিন্তু এই যে মোদির সাথে দেখা করে খালেদা জিয়া তাকে রিকোয়েস্ট করছেন যে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনতে হবে, এটা মানে একেবারে আমার কাছে মনে হয়েছে যেন খুবই অবাস্তব। কেননা মোদি সরকারের যে ঢাকায় আসা, এতগুলো চুক্তি করা, এর ফলেই তো বোঝা যায় যে মোদি সরকার এই সরকারকে রিয়েলি বৈধতা দিয়েছে, এবং তারা চাইবে, এবং তাদের জাতীয় স্বার্থকে সামনে রেখেই তারা চাইবে যে এই সরকার যেন আগামীতে কন্টিনিউ করে। এবং সেই পরিস্থিতিতে আমার মনে হয় বিএনপির এই যে রিকোয়েস্ট করা গণতন্ত্রের পক্ষে, এটা আদৌ কোনো আসলে একেবারে অবাস্তব ছিল, এবং আমার মনে হয় এটা না করাটাই তাদের জন্য শ্রেয় ছিল। অধ্যাপক শহীদুজ্জামান সৈয়দ বদরুল হাসান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।